সম্পন্ন করেছিলাম। ইংলিশে যেমন টেন্স করতাম, টেন্সের নিয়ম জানলে আমরা ইংরেজি গ্রামারটা সব সলভ হয়ে যেত, একটা বাক্য তৈরি করতে পারতাম টেন্স জানলেই। ঠিক একইভাবে সি প্রোগ্রাম যখন আমরা করব, অর্থাৎ একটা প্রবলেম সলভ করে কোডটা লিখব, সো প্রবলেম সলভটা যদি জানি তাহলে সি প্রোগ্রাম আমাদের কাছে পানির মতো সোজা। কারণ গ্রামার ইংলিশ জানার, ইংলিশ বাক্য লেখার জন্য যেমন টেন্স প্রয়োজন হয়েছিল, ঠিক একইভাবে সি প্রোগ্রাম লেখার জন্য আমাদেরও একটা এরকম টেন্সের মতো একটা গ্রামার রয়েছে বাক্য গঠনের, অর্থাৎ সি প্রোগ্রাম তৈরি করার জন্য একটা ফিক্সড কাঠামো বা গঠন রয়েছে। সেই কাঠামোটা শিখে গেলে আমরা সি প্রোগ্রাম লিখতে পারবো। সি প্রোগ্রাম একটা ভাষা, সো ভাষা জানা খুবই সহজ। আশা করি। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছো আজকের আমাদের টপিকটি কি। আজকের টপিকটি হচ্ছে ফ্লোচার্ট। তো আমরা এখন ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। ফ্লোচার্টটা কি আমাদের ফার্স্ট অফ অল দেখতে হবে, তারপরে দেখবো আমরা কিভাবে ফ্লোচার্ট তৈরি করতে পারি। ঠিক আছে, তো আশা করি তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখবা, তাহলে তোমরা খুব ইজিলি ফ্লোচার্টটা তৈরি করতে পারবা। তোমাদের প্রোগ্রামিং নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। প্রোগ্রামিংয়ের সবচেয়ে সহজ পার্ট হলো কোডিং করা, অর্থাৎ প্রোগ্রামটা লেখা। সি প্রোগ্রাম লেখা সবচেয়ে সহজ, সো ওটা নিয়ে আমাদের হেডেক না। ফার্স্ট অফ অল আমাদের প্রোগ্রামটা লেখার জন্য কি কি করতে হবে, প্রোগ্রামটা ডিজাইন করতে হবে। মেন কাজটা হলো প্রোগ্রাম ডিজাইন করা, অর্থাৎ সমস্যার সমাধান কিভাবে করব সেটার একটা চিত্র তৈরি করা। সেই চিত্রটাই তৈরি করা হয় হলো এই ফ্লোচার্টে। ক্লিয়ার? তুমি যদি একটা ফ্লোচার্ট তৈরি করতে পারো খুব ইজিলি, তাহলে তুমি প্রোগ্রাম এমনি লিখতে পারবে। প্রোগ্রাম আলাদা কোনো কিছু না। ইংলিশে গ্রামার যদি তুমি জানো, টেন্সের গঠন যদি তুমি জানো, তাহলে ইংলিশ যেমন তুমি লিখতে পারো, ঠিক একইভাবে যদি তুমি সি প্রোগ্রামের একটা গঠন আছে, একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা তুমি শিখে গেলে সি প্রোগ্রাম, সব সি প্রোগ্রাম লিখতে পারবে, একেবারে ইজি সি প্রোগ্রাম। সো আমার প্রতি বিশ্বাস রেখে অবশ্যই ভিডিওগুলো দেখবা, তাহলে সি প্রোগ্রামে দেখবা তোমাকে একবারে পানির মতো সহজ হয়ে যাবে সি প্রোগ্রাম। সো আজকে আমরা দেখি ফ্লোচার্ট কীভাবে সম্পাদন করতে হয়। তো ফার্স্ট অফ অল ফ্লোচার্ট মানে হলো, আমরা যে অ্যালগোরিদম করেছিলাম গত লেকচারে, অ্যালগোরিদমে কি করেছিলাম, যে সমস্যাটার সমাধান করেছিলাম সেটা ধাপে ধাপে করতাম। সেই ধাপগুলোকে আমরা লিখেছিলাম, ধাপ 1, ধাপ 2, ধাপ 3, ধাপ 4, এভাবে ধাপে ধাপে লিখেছিলাম। তো ফ্লোচার্টে ওই কাজটাই ধাপে ধাপে করব, কিন্তু একটা চিত্র আঁকাবো। ওখানে ধাপ 1, ধাপ 2, ধাপ 3 এগুলা কথা লেখার কোনো প্রয়োজন নেই। আশা করি কথাটা বুঝতে পেরেছ। আগে আমরা অনেক কিছু লিখতাম, এখন আমরা অনেক কিছু লিখবো না। এখন আমরা একটা চিত্র আঁকাই সকল কিছু বুঝাই দিব। যেমন মুক্তিযুদ্ধে আমাদের বাঙালিরা, আমরা 30 লক্ষ বাঙালি শহীদ হয়েছিলাম, 2 লক্ষ মা বোন নির্যাতিত হয়েছিল। তো এই জিনিসগুলো কিন্তু একটা ছবির মাধ্যমে, একটা ছবি সুন্দর করে একটা চিত্র আঁকায়ে কিন্তু যে কেউ এটাকে খুব সুন্দর করে এলাবোরেট করতে পারে, ডিরাইভ করতে পারে, সবাইকে বুঝাইতে পারে যে এটা মুক্তিযুদ্ধের একটা চিত্র। ঠিক আছে, যে মুক্তিযুদ্ধে এটা হয়েছিল ওটা হয়েছিল, দেখা যায় যে কারা কাকে গুলি করেছিল, পাকিস্তানের মুক্তিযুদ্ধের সামনাসামনি গুলি হয়েছিল, তো চিত্র যে দেখা যায়। ঠিক একইভাবে একটা প্রোগ্রাম তৈরি করার জন্য, মানে প্রোগ্রামের কোড লেখার জন্য ফ্লোচার্টেও এরকম একটা চিত্র তৈরি করা হয় যে আমরা কাজটা কিভাবে সম্পাদন করব। সো আমরা আজকে দেখি ফ্লোচার্টে কিভাবে সম্পাদন করা হয়। আমাদের 5টা জিনিস মনে রাখতে হবে। টপিক, অর্থাৎ 5টা চিত্র, 5টা সিম্বল বা 5টা প্রতীক। এই 5টা প্রতীক যদি দেখি তাহলে আমরা ফ্লোচার্ট সব শেষ করে ফেলতে পারবো। ফার্স্টে যে প্রতীকটা রয়েছে সেটি হচ্ছে এইরকম ডিমের মতো আকৃতির একটা প্রতীক। সেই প্রতীকটার একটা নাম রয়েছে। এই প্রতীকটাকে বলা হয় স্টার্ট অর স্টপ, অর্থাৎ শুরু করব বা শেষ করব। আমরা অ্যালগোরিদমে দেখেছিলাম একটা প্রোগ্রাম শুরু বা শেষ করার জন্য ধাপ 1-এ লিখতাম শুরু করলাম, একবারে শেষের ধাপে লিখতাম শেষ করি। সেই জিনিসটা এখানে। সো এখানে শেষ করি বা শুরু করি কথাটা লিখতে হবে না, এটা দেওয়া মাত্র যে কেউ বুঝে যাবে যে শুরু করলাম অথবা শেষ করলাম। যদি প্রথমে দিই তাহলে শুরু করেছি, সবার শেষে দিলে সেটাকে শেষ করেছি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো এটা স্টার্ট স্টপ। তারপরে যে টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট, এই যে সামান্তরিকটা আঁকালাম আমরা, এটা একটা সামান্তরিক। এই সামান্তরিকটাকে বলা হয় ইনপুট আউটপুট। আমাদের নিশ্চয়ই মনে আছে যোগের ক্ষেত্রে, যখন যোগের দুটি সংখ্যা যোগ করার জন্য যে অ্যালগোরিদমটা তৈরি করেছিলাম, সেখানে 2 নম্বর ধাপে লিখেছিলাম এ এবং বি দুটি ইনপুট নেই, মানে যে দুটো জিনিসকে যোগ করব সেই ইনপুটের জন্য এই চিত্র। আবার শেষে যায় এ এবং বি যোগ করে সিতে সংরক্ষণ করি, অর্থাৎ আউটপুট দেখাই, তাই তো? আউটপুটটাও এই চিহ্ন দিয়ে প্রকাশ করবো, অর্থাৎ এ এবং বি যোগ করে সিতে রাখি, সেটাও কিন্তু এইটাই। ক্লিয়ার? তো প্রথমে যেটা থাকবে সেটা ইনপুট নেবে,
শেষের দিকে যেটা থাকবে সেটা হলো আউটপুট নেবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এরপরে আসি আমরা আয়তক্ষেত্র, খুবই ইম্পর্ট্যান্ট। মূলত একটা প্রোগ্রামের সম্পূর্ণ যে কাজ, মেন যে কাজটা প্রসেসিং প্রক্রিয়াকরণ, সেই কাজটাই আয়তক্ষেত্রের ভিতরে করতে হয়। তো এই চিত্রটা দেওয়ার সঙ্গে সঙ্গেই বুঝে যাবে প্রোগ্রামাররা বা যে কেউ যে এখানে প্রক্রিয়াকরণ করা হবে, যেটাকে ইংলিশে বলা হইতেছে প্রসেসিং। আশা করি এতটুকু বুঝতে পেরেছো তোমরা। প্রথমে আমরা করলাম কি, স্টার্ট এবং স্টপ, তারপরে নিলাম ইনপুট আউটপুট, তারপরে প্রসেসিং বা প্রক্রিয়াকরণ, অ্যান্ড দেন এখানে আসবে একটা কানেক্টর, এটাকে বলা হয় কানেক্টর, একটা বৃত্ত, এটাকে বলা হয় কানেক্টর, যে কিনা অনেকগুলা কাজকে একটা জায়গায় এনে কানেক্ট করে প্রোগ্রামটা শেষ করে দিতে পারে। তো আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝেছো। আর খুবই গুরুত্বপূর্ণ যে টার্মটা, সেটি হলো একটা তীর চিহ্ন। এই তীর চিহ্নটা যেদিকে থাকবে সেদিকেই প্রোগ্রামটা যাবে, দিক নির্দেশক। অর্থাৎ আগে যেমন ধাপ 1 ধাপ 2 কথাটা লিখতাম, তাহলে বুঝে যেতাম আমরা 1 নাম্বার ধাপ, 2 নাম্বার ধাপ, 3 নাম্বার ধাপ, কিন্তু এখানে তো ধাপ লেখা যায় না। এখানে কি করতে হয়, দেখাই দিতে হয় কোনটার পরে কোনটা, কি দিয়ে বোঝাই দিতে হয়, দেখাই দিতে হয়, সেটাই তীর চিহ্ন দিয়ে দেখাই দিতে হয়। তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। আশা করি আর তোমাদের এতটুকু নিয়েও কোনো সমস্যা নেই। লাস্ট আর একটা টপিক একবারে শেষে আমাদের কটা দেখলাম, এটা আসলে কোনো টপিকের মধ্যে পড়ে না, একবারে ইজি। আমরা 5টা বলেছিলাম, 4টা পেয়েছি, তীর চিহ্ন থাকবে, এটা স্বাভাবিক সব জায়গায়। তো লাস্ট যে টপিকটা সেটি হচ্ছে এইরকম একটা ডায়মন্ড আঁকাবো। ডায়মন্ড, এই ডায়মন্ডটাকে বলা হয় মানে সিদ্ধান্ত বা ডিসিশন। ডিসিশনটা কি, ডিসিশন মানে হলো যে একটা সিদ্ধান্ত নেওয়া। ধরো তোমাকে বলা হলো তুমি কি স্কুলে যাবা, তুমি বললা হ্যাঁ, তাহলে বাসা থেকে বের হয়ে যাও, রাস্তায় যাও, গাড়িতে ওঠো, গাড়ি থেকে স্কুলে চলে যাও। যদি তুমি স্কুলে না যাও তাহলে কি করবা, বাসায় থাকবা। তো যদি তুমি ডিসিশন নাও যে না স্কুলে যাব না, তাহলে বলো যে বাসায় থাকবো। আর যদি বলো যে স্কুলে যাব, তাহলে স্কুলে যাওয়ার জন্য যা যা করতে হয় সেই কাজগুলো আমাদেরকে সম্পন্ন করতে হবে। তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। তো এই সিম্বল দিয়ে আমরা ছোট্ট করে ওই যে দুটো সংখ্যা যোগ করেছিলাম, সেই দুটো সংখ্যা যোগ করার যে ফ্লোচার্ট আমরা অ্যালগরিদম দেখেছিলাম, এখন ফ্লোচার্ট ওই জিনিসটাই চিত্রের মাধ্যমে দেখব যে আমরা কিভাবে সম্পন্ন করেছিলাম। প্রথমে আমরা শুরু করব দুটি, আচ্ছা আগে লিখে নিই আমরা যে দুটি সংখ্যার যোগফলের অ্যালগরিদম, তাই না? তাহলে মনে থাকবে, দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট লেখো। তাহলে কি করব আমরা, ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে, স্টার্ট করতে হবে, প্রোগ্রামটা শুরু করতে হবে। অর্থাৎ প্রোগ্রামটা শুরু করলাম। তারপরে কি করেছিলাম আমরা, মনে আছে? দুটো ইনপুট নিয়েছিলাম, যেহেতু দুটি সংখ্যা যোগ করতে বলেছে, আর ইনপুটের জন্য আমরা ইউজ করি সামান্তরিক। তো দুটি সংখ্যা ইনপুট নিলাম, এখানে লিখব, সরি, এখানে ইনপুট এ ও বি ইনপুট, ঠিক আছে? ইনপুট কথাটা না লিখলেও হবে, এ এবং বি নেই, এটা লিখলেও হবে। তারপরে আমরা কি করেছিলাম, তারপরে এ আর বি যোগ করেছিলাম। যোগ করা মানে একটা কাজ করতেছিলাম, সেই কাজটা কি আসলে আয়তক্ষেত্রের ভিতরে, প্রসেসের ভিতরে কি করেছিলাম আমরা, এ এবং বি যোগ, ঠিক আছে? তাহলে এ এবং বি যোগ করলাম। তারপরে আমরা কি করেছিলাম, এই যোগফলটাকে সিতে রেখেছিলাম, ঠিক আছে? তাহলে এখানে আমরা আলাদা করেও লিখতে পারি, একবারও দিয়ে দিতে পারি যে এ এবং বি যোগ করে যোগফল সিতে রাখি। অর্থাৎ এ এবং বিটা যোগ করলাম, তারপরে কি করলাম, এই যোগফলটাকে সিতে রাখলাম। এখন আমাদেরকে কি করেছিলাম, সিটাকে আমরা দেখাইছিলাম না আউটপুটে। তো আউটপুটটা মানে কি, এই যে ইনপুট আর আউটপুট একই জিনিস, তাহলে এইটাকে আমরা তখন বলবো সি
দেখাই বা আউটপুট দেই, ঠিক আছে। তো সি আউটপুট দিয়ে দিলাম। এখন আমার প্রোগ্রামটা শেষ, তার মানে প্রোগ্রাম শেষের জন্য ওই যে এই সেম জিনিস দিয়ে দিলাম। এটাকে আমরা লিখে দিলাম স্টপ। তাহলে প্রোগ্রামটা আমরা ইজিলি তীর চিহ্ন দিয়ে দেখাই দিব। এই যে তীর চিহ্নের কথা বলেছিলাম, এই তীর চিহ্নটা দেখলে তুমি বুঝে যাবা যে আসলে কোথায় থেকে কোথায় যেতে হবে। দেখো উপর থেকে আমরা দেখো তীর চিহ্ন দিয়ে নিচে আসতেছি, এই তীর চিহ্ন দিয়ে নিচে আসলাম, এই তীর চিহ্ন দিয়ে নিচে, এই তীর চিহ্ন দিয়ে নিচে নিচে, আর কিন্তু কোনো কিছু নাই, প্রোগ্রামটা শেষ। তাহলে শুরু করব, তারপরে একটা ইনপুট নিব, তারপরে প্রসেস করব, এ আর বি যোগ করব, তারপরে যোগফলটা সিতে রাখবো, তারপরে সিটাকে আউটপুটে দেখাবো, তারপরে প্রোগ্রামটা শেষ করে দেব। এভাবেই ফ্লোচার্ট তৈরি করতে হয়। খুব ইজিলি দেখে গেলা যে আসলে এই 5টা জিনিস, এখানে 4টা ইউজ করা হয়েছে আর একটা নাই। তো ওটা যখন আমরা আরও 2-1টা ছোটো ছোটো টপিক আছে, আমরা খুব ইজিলি দেখবা যে অনেক প্রবলেম কিন্তু মাত্র 4টা বা 5টা সূত্র দিয়েই, যেমন আমরা টেন্স সম্পন্ন করেছিলাম, ইংলিশে যেমন টেন্স করতাম, টেন্সের নিয়ম জানলে আমরা ইংরেজি গ্রামারটা সব সলভ হয়ে যেত, একটা বাক্য তৈরি করতে পারতাম টেন্স জানলেই। ঠিক একইভাবে সি প্রোগ্রাম যখন আমরা করব, অর্থাৎ একটা প্রবলেম সলভ করে কোডটা লিখব, সো প্রবলেম সলভটা যদি জানি তাহলে সি প্রোগ্রাম আমাদের কাছে পানির মতো সোজা। কারণ গ্রামার ইংলিশ জানার, ইংলিশ বাক্য লেখার জন্য যেমন টেন্স প্রয়োজন হয়েছিল, ঠিক একইভাবে সি প্রোগ্রাম লেখার জন্য আমাদেরও একটা এইরকম টেন্সের মতো একটা গ্রামার রয়েছে বাক্য গঠনের, অর্থাৎ সি প্রোগ্রাম তৈরি করার জন্য একটা ফিক্সড কাঠামো বা গঠন রয়েছে। সেই কাঠামোটা শিখে গেলে আমরা সি প্রোগ্রাম লিখতে পারবো। সি প্রোগ্রাম একটা ভাষা, সো ভাষা জানা খুবই সহজ। আশা করি তোমরা আমাদের চ্যানেল আইসিটি টিউটর হোমের সাথেই থাকবা, পরবর্তী ভিডিওগুলো দেখবা। সো তখন দেখবা যে একবারে সি প্রোগ্রাম কতটা ইজি। তো আমাদেরকে সি প্রোগ্রাম ইজি এটা মাথায় রেখে আমাদেরকে অ্যালগোরিদম ফ্লোচার্টটা শিখতে হবে। যদি অ্যালগোরিদম ফ্লোচার্ট লেখাটা তুমি ভালো করে শিখো, তাহলে অবশ্যই সি প্রোগ্রাম তোমার কাছে সবচেয়ে 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 সহজ হবে। তো কীভাবে সহজ হবে আমরা দেখব। সি প্রোগ্রাম নিয়ে তোমাদের মাথা ব্যথা বেশি, টেনশন বেশি, দেখবা যে সি প্রোগ্রামটাই সবচেয়ে সহজ হবে তোমাদের কাছে। তো আমাদের সাথে থাকো, আমাদের চ্যানেল আইসিটি টিউটর হোমে লাইক দিয়ে শেয়ার করে আমাদের পাশেই থাকবা, বেশি বেশি করে শেয়ার করবা। থ্যাংক ইউ, ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।